স্বাধীনতার ৪৯তম বর্ষে বীর শহীদদের স্মরণ। সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে নেয়ার অঙ্গীকার। শুদ্ধ সুরে দেশ জুড়ে গাওয়া হলো জাতীয় সঙ্গীত। বাংলাদেশকে এগিয়ে নেবে আজকে শিশুরাই। শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াতের কারণে ৭১-এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। অভিযোগ হানিফের। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে ক্ষমতাসীনরা, মন্তব্য মির্জা ফখরুলের। স্বাধীনতা দিবসে সম্মিলিত জাতীয় সঙ্গীতের সঙ্গে কণ্ঠ মেলালেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিরা। দুবাইয়ের বুর্জ খলিফায় বাংলাদেশের পতাকা, প্রবাসীদের নানা আয়োজন। এবং দেশে আনা হলো নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহত 2 বাংলাদেশির মরদেহ। হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি আহমেদ সালেহিন। মহান স্বাধীনতা দিবসে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করল জাতি। মঙ্গলবার ভোর থেকেই আপামর জনতার ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সবারই প্রত্যাশা, বৈষম্য ঘুচিয়ে সংঘাত ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাক বাংলাদেশ। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। বাংলার পূব আকাশে ৪৮ পেরিয়ে ৪৯ বছরে পা রাখা স্বাধীনতার রক্তিম সূর্য। বিনম্র শ্রদ্ধায় নত বাঙালির ঢল তখন গৌরবময় অর্জনের স্মারক জাতীয় স্মৃতিসৌধে। শহীদ স্মরণে এসে গত ৪৮ বছরের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়েও নানা ভাবনা ছিল সবার মাঝে। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়তে ভেদাভেদ নয়, ঐক্যের জয়গানও ঝরল প্রতি কণ্ঠে। কিছু মানুষ বঞ্চিত থেকেই গেছে, তো তাদের ডেভেলপমেন্টের জন্য মেইনলি কাজ করতে হবে। লাল সবুজ বুকে ধারণ করে এগোতে চাই। ব্যর্থতা আছে, অনেক ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু দেশটা এগিয়ে গেছে। বিশিষ্টজন আর রাজনীতিকরা মনে করেন সমতা আর সুশাসন নিশ্চিতের মধ্য দিয়ে অপার সম্ভাবনার বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যদি জনগণ অংশগ্রহণ করতে পারে, সে সুযোগ তৈরি করা হয়, আমি মনে করি সেটাই হবে সত্যিকারের গণতন্ত্র। নতুন প্রজন্মের সদস্যদেরকে বিশেষ মূল্যবোধ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা, সেগুলোর ক্রমবিকাশ ঘটুক। গণহত্যা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি আদায় করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে সুন্দর মানবিক বাংলাদেশ গড়া আর অর্থনৈতিক মুক্তি অর্জনের স্বপ্ন সবার বুকে। ৪৮ বছরের পথ চলার হিসেব নিকেশে অনেক ক্ষেত্রেই থাকতে পারে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক, তবে সাফল্যের খতিয়ানও কম নয়। আন্তর্জাতিক অঙ্গনে আজ অভাবনীয় অনেক অর্জনের অনন্য দৃষ্টান্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে থাকা লাল সবুজের বাংলাদেশ। সকলের সম্মিলিত প্রয়াসে সমৃদ্ধ আগামী, প্রগতি আর অগ্রগতির এই অভিযাত্রা আরও মসৃণ হবে, এমনটি প্রত্যাশা সবার। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের পক্ষ থেকেও ফুল দেন দলীয় প্রধান শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি জামাতের অপপ্রচারের কারণেই এত দিনেও ৭১-এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। দেবাশিস রায়ের রিপোর্ট। স্বাধীনতার অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয়ে বুকের রক্তে যারা লিখে গেছেন বাংলাদেশের নাম, শ্রদ্ধাবনত জাতির পক্ষে সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সশস্ত্র সালামে সম্মান জানানো হয় নাম না জানা মহাপ্রাণ শহীদদের। পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সংসদের বিরোধী দল, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ বেদিতে ফুল দেন। এ সময় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের বলেন, বিএনপি অপপ্রচার না চালালে আরও আগেই ৭১ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মিলত। গণহত্যাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য বা এই গণহত্যার তথ্য আলামত নষ্ট করার জন্য বিএনপি জামাত পরিকল্পিতভাবে গণহত্যা নিয়ে অনেক বিতর্কমূলক প্রশ্ন তুলেছিল। তাদের ষড়যন্ত্রের কারণেই আমরা এখন পর্যন্ত এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আমরা লাভ করতে পারি নাই। তবে আমরা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এটা জোরালো দাবি করেছি। আমরা আশা করছি যে জাতিসংঘ আমাদের এই গণহত্যার স্বীকৃতি দেবে। এরপরেই জনতার ঢল নামে সৌধ প্রাঙ্গণে।
যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপে অপশক্তিকে রুখে দেয়া অর্ধশতবর্ষী বাংলাদেশ আজ উন্নয়ন আর অগ্রযাত্রার নতুন বিস্ময়। গৌরব এবং আত্ম উপলব্ধির এই দিনে তাই বলাই যায় হার নামানা বাঙালি পৃথিবীর মানচিত্রে আজ সোনার জানান দিচ্ছে সক্ষমতার নানান প্রশ্নে। শ্রদ্ধা জানাতে আসা এই উত্তরসূরিরা বলছেন, স্বাধীনতাকে আরও অর্থবহ করতে আজকের বাংলাদেশে সবচেয়ে জরুরি মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতির পথে ঐক্য আর সংহতির মেলবন্ধন। তবেই অর্জিত হবে পূর্বসূরিদের আজন্ম পালিত স্বপ্ন। পরে স্বাধীনতা দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও শেখ হাসিনা শ্রদ্ধা জানান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের প্রতি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারাও। শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে। আর গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, দেশের জনগণের মুক্তির জন্য দরকার ঐক্যবদ্ধ আন্দোলন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন সকাল 10টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসেন। শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, জনগণের মুক্তির জন্য দরকার ঐক্যবদ্ধ আন্দোলন। আন্দোলনের মধ্যে দিয়ে এখনকার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করেছি, কিন্তু এটাকে কার্যকর করার জন্য, বাস্তবে রূপান্তরিত করার জন্য 16 আনা আন্দোলন চালিয়ে যেতে হবে এবং জনগণের ঐক্যকে আরও সুসংগত করে যেতে হবে। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সিনিয়র নেতাদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পরে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার স্বাধীনতার চেতনাকে ভুলুণ্ঠিত করেছে। যে আদর্শকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, জাতি ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে আজকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য একটা চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে। পরে সকাল 10টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তি সম্ভব নয়। আমরা আজকের এই দিনে অঙ্গীকার করেছি যে আমরা দেশ ও নেত্রীর মুক্তির জন্য সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করব, গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করব। বর্তমান সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। গণতন্ত্রের মুক্তির জন্য ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা। 52 থেকে 71, শহীদ মিনার থেকে স্মৃতিসৌধ। 19 বছরের সংগ্রাম আর আত্মত্যাগের স্মৃতিচারণ হলো পদযাত্রায়। উচ্চারিত হলো দেশ গড়ার শপথ। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ পদযাত্রা নিয়ে আরও জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ। ছবি তুলেছেন সাইদুল ইসলাম। হাজার বছরের বঞ্চনা আর পরাধীনতার শেকল ভাঙার প্রথম সোপান কেন্দ্রীয় শহীদ মিনার। স্মৃতির মিনার থেকে যাত্রা স্বাধিকার অর্জনের সৌধে। দীর্ঘ 32 কিলোমিটারের এই যাত্রা ছুঁয়ে গেছে ধানমন্ডি 32, ছুঁয়েছে মুক্তিযোদ্ধা টাওয়ার। মিরপুরের জল্লাদখানা বধ্যভূমিতে যুদ্ধদিনের গল্প শুনেছে নতুন প্রজন্ম। 52,000 বর্গমাইলের জমিনের বেশিরভাগটাই জলপথ। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্মরণে যাত্রা নদীপথেও। সম্পূর্ণ জার্নিটা সামান্য একটু যদি উপলব্ধি করা যায়, সেই উদ্দেশ্য থেকে এই পদযাত্রায় আসা। হেঁটে এইটা অনুভব করার চেষ্টা করতেছি যে ওনারা এত কষ্ট করে কিভাবে আমাদের এই বাংলাদেশ থেকে রক্ষা করেছেন। পরন্ত বিকেলে পদযাত্রা পৌঁছায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ক্লান্তিহীন শিশু, কিশোর ও অভিভাবকেরা। প্রেরণা যে 30 লাখ শহীদের সংগ্রাম। তাদের এই কষ্টটা বোঝার জন্য আজ আমি হাঁটছি, মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোর জন্য হাঁটছি। প্রজন্মান্তরে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেয় এই আয়োজনের লক্ষ্য। সেই 52 থেকে 71, শোক থেকে শক্তি, এভাবে আমরা অর্জন করেছি। এর মধ্যে আমাদের মধ্যে একটা শক্তি কাজ করেছে, সেই সরলতা শক্তি, একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শক্তি। কেউ যদি মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানে, তাহলে দেশের জন্য তার এত ভালোবাসা হবে দেশের চিন্তার বাইরে। কাজে আমি সবাইকে বলি, নতুন প্রজন্মকে, তোমরা তোমাদের দেশের ইতিহাসটা জানো, শিখো। সূর্যাস্তে স্মৃতিসৌধে তারুণ্যের দৃপ্ত শপথে শেষ হয় পদযাত্রা। 52 থেকে 71, 19 বছরে সুদীর্ঘ মুক্তি সংগ্রামের পথরেখায় শহীদ মিনার পেরিয়ে স্মৃতিসৌধে জাতি।
কৃতজ্ঞতা আর ভালোবাসার এই পদযাত্রায় উঠে আসে 1971 সালের চরম নৃশংসতা আর নির্মমতার ভয়াবহ চিত্র। শহীদদের ত্যাগের ঔজ্জ্বল্য আলোকিত করবে নতুনদের মেধা ও মনন, তবেই পূরণ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। প্রবাসের সময় আরও থাকছে। রাজধানীর সিদ্ধেশ্বরীতে মনোয়ারা হাসপাতালের বর্ধিত ভবনে কাজ করার সময় 2 শ্রমিকের মৃত্যু। আইনের প্রয়োগ না থাকায় বাড়ছে না সচেতনতা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পরিবেশিত হল শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত। স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু কিশোর সমাবেশের এই জাতীয় সঙ্গীতে একযোগে কণ্ঠ মেলায় দেশ বিদেশের কোটি বাঙালি। দর্শক গ্যালারিতে বসে মনোজ্ঞ কুচকাওয়াজ ও বর্ণিল প্রদর্শনী উপভোগ করেন সরকার প্রধান। পরে শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে এগিয়ে নেবে আজকের শিশুরাই। হারুন রশিদের ক্যামেরায় আরও জানাচ্ছেন আজহার লিমন। জুড়ে শিশু কিশোররা মঞ্চে প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু কিশোর সমাবেশে জাতীয় সঙ্গীতের সুর ছড়িয়ে যায় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও। শুরু হয় বর্ণিল কুচকাওয়াজ। একে একে অভিবাদন মঞ্চে প্রধানমন্ত্রীকে সালাম জানায় শিশু কিশোরদের প্রতিটি কন্টিনজেন্ট। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত দিক নির্দেশনা দেন সরকার প্রধান। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদের, তোমরাই গড়ে তুলবে আগামী দিনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। ইনশাআল্লাহ বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ। জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব। সন্ত্রাস ও মাদক থেকে শিশুদের দূরে রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এর কুফল সম্পর্কে আমাদের শিশুদের জানাতে হবে এবং এর হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। অভিভাবক এবং যারা পিতামাতা তাদেরকে অবশ্যই সবসময় লক্ষ্য রাখতে হবে সন্তান কোথায় যায়, কার সাথে মেশে। মনোজ্ঞ ডিসপ্লের মাধ্যমে মুক্তিযুদ্ধ, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সহ 56,000 বর্গমাইলের বাংলাদেশকে তুলে ধরেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দর্শক সারিতে বসে যা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী এটি অবমুক্ত করেন। এ সময় তিনি 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় ডাক বিভাগে দ্রুত লেনদেনের জন্য নগদ নামে একটি ডিজিটাল সিস্টেমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার আবু নাসের রিজভী। মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে টেলিফোনে তিনি সময় সংবাদকে আরও বলেন, তাকে এখন ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে এবং 2-3 সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। এপ্রিলের শেষের দিকে দেশে ফেরার সম্ভাবনার কথাও জানান ডাক্তার আবু নাসের রিজভী। আলহামদুলিল্লাহ, ওনার শারীরিক অবস্থা এখন অনেক ভালো। ওনার হার্টটা টোটালি স্টেবল আছে, প্রেশার, ডায়াবেটিস সব কন্ট্রোলে আছে। এখন যেহেতু একটা বড় অপারেশন হয়েছে, একটু শারীরিক দুর্বলতা আছে। এই দুর্বলতাটা ওভারকাম করার জন্য ওনাকে একটু ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। আজকে ওনাকে আইসিইউ থেকে ক্যাবিনে শিফট করা হয়েছে, হয়তো সপ্তাহখানিক এখানে থাকবেন, তারপর হয়তো ওনাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে। নর্মালি সার্জিক্যাল পেশেন্ট গুলাকে, হার্ট সার্জারি পেশেন্ট গুলাকে ডিসচার্জের পরে 1-2 সপ্তাহ পরে আবার ফলো আপে আসতে বলে। সেই জন্য ওনাকে হয়তো আরো 2 থেকে 3 সপ্তাহ থাকতে হবে নেক্সট ফলো আপের জন্য, এবং পরবর্তী ফলো আপ করে একবার উনি দেশে ফিরবেন। আমি ওনাদের মেডিকেল টিমের সাথে কথা বলেছি, ওরা বলেছে মোর লাইকলি টু বি 3rd or 4th week of April। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত 5 বাংলাদেশের মধ্যে 2 জনের মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার রাত 10:40 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে মরদেহ ঢাকায় আনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিহত জাকারিয়া ভূঁইয়ার গ্রামের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার জয়পুরা গ্রামে এবং ওমর ফারুকের বাড়ি নারায়ণগঞ্জের রাজবাড়িতে। তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এদিকে নিহত ডাক্তার মোজাম্মেল হকের মরদেহ বুধবার রাতে দেশে আসার কথা রয়েছে। নিহত অপর দুজন কুড়িগ্রামের আব্দুস সামাদ ও সিলেটের হোসনে আরা পারভিনের লাশ নিউজিল্যান্ডেই দাফন করা হয়েছে। গত 15 মার্চ শুক্রবার ক্রাইস্টচার্চ মসজিদে জুম্মার নামাজের সময় মসজিদের ভেতর প্রবেশ করে গুলি করে 50 জনকে হত্যা করে এক বন্দুকধারী সন্ত্রাসী। তাদের মধ্যে 5 জন বাংলাদেশি ছিলেন। নিন্দা করার মতো ভাষা নেই আমাদের। ভবিষ্যতে যেন আর কারোর মায়ের বুক, বোনের ভাই না হারা হয়। সরকারের কাছে এবং নির্বাচন সরকারের কাছে আমার দাবি ওদের কিছু ক্ষতিপূরণ দিয়ে যাতে ফ্যামিলিরা রক্ষা পায়। স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারাও আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করছে। তারা আমাদেরকে অনেক হেল্প করছে এই লাশ আনার ব্যাপারে। রাজধানীর সিদ্ধেশ্বরীতে মনোয়ারা হাসপাতালের বর্ধিত ভবনে কাজ করার সময় 2 শ্রমিক মারা গেছে। স্বজনদের দাবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। নির্মাণাধীন ভবনটিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ তাদের। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে শক্ত আইন না থাকায় বারবার দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালের নির্মাণাধীন বর্ধিত ভবন, যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বৈদ্যুতিক তার ও বিদ্যুৎ লাইন। ভারী নির্মাণ সামগ্রীর মধ্যেই ঝুঁকি নিয়ে ব্যবহার করা হচ্ছে গ্যাস সিলিন্ডারও। এসবের মধ্যেই ঝুঁকি নিয়ে কাজ করা অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মঙ্গলবার দিবাগত রাতে মারা যান 2 শ্রমিক। স্বজনদের দাবি, নিরাপত্তা ব্যবস্থা না থাকাতেই এই দুর্ঘটনা। নিহত আনিসুর রহমানের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ ও আবুল বাশারের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। বিকট শব্দ হয়েছে এবং সেখানে ব্লাস্ট হয়ে গেছে। তারা ইনস্ট্যান্টলি ডেড হয়েছে। কোম্পানির এত বড় কাজ করাচ্ছে, সাথে বিদ্যুৎ, সেখানে তারা সিকিউরিটি নিচ্ছে না কেন বা নেয়নি কেন সেটা অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, বাট নেওয়া উচিত ছিল। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভবন মালিকরা শ্রমিকদের নিরাপত্তাকে কখনোই গুরুত্ব দেয় না বলে বারবার মরতে হচ্ছে নিরীহ শ্রমিকদের। ওয়ার্কার সেফটির জন্য একটা মাথায় হার্ড হ্যাট হেলমেট, একটা হচ্ছে তার কোমর একটা হার্নেস, পায়ে একটা শক্ত জুতো, এই জন্য যে কোনো কিছু পরে যাতে তার পায়ের ইনজুরি না হয়। ডেভেলপার বা যারা কন্ট্রাক্টর তাদের জন্য এটা কম্পালসারি হওয়া উচিত। যদি না হয় তাদের আমি মনে করি যে লাইসেন্স ক্যান্সেল করার উদ্যোগটা নেওয়া উচিত। সময় নেই এই জিনিসগুলো, ওয়ার্কার সেফটির কথা বলা থাকলেও সেটা কিন্তু ইমপ্লিমেন্টেশনের প্রবলেম। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কখনোই কোনো পদক্ষেপ না নেয় মালিকরা সতর্ক হচ্ছে না বলেও দাবি তাদের। নির্মাণকালীন সময়ে নির্মাণ শ্রমিক এবং পরিবেশ সুরক্ষায় কোনো শক্ত আইন আমাদের এখনো নাই। গণপূর্ত মন্ত্রণালয় অথবা লেবার মিনিস্ট্রি কারোই মনে হচ্ছে এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণের তাগিদও নেই। এই সমস্ত দুর্ঘটনাকে কঠোর শাস্তির বিধিবিধানে এনে এর বিষয়ে যথোপযুক্ত প্রতিকার এবং ব্যবস্থাপনা নেওয়া গুরুত্বপূর্ণ। দেশে এসব মৃত্যুর ঘটনায় কখনোই কোনো বিচার হয়নি বলেও জানান তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর ড্যামরায় ঝড়ো বাতাসে নির্মাণাধীন ভবন থেকে মাথায় কাঠ পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। কুমিল্লা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ট্রাক্টর চাপায় 9ম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সহপাঠী সহ এলাকাবাসী। এদিকে একই মহাসড়কে লেগুনা উল্টে 10ম শ্রেণীর আরেক ছাত্রী নিহত হয়েছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া হলো না স্কুলছাত্রী মাহমুদা আক্তার ইয়াসমিনের। মঙ্গলবার সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল 9ম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন। পথে চান্দিনা আঞ্চলিক সড়কে গ্যাস ফিল্ডের ট্রাক্টরের চাপায় নিহত হয় সে। ঘটনার পরপরই চালককে আটক ও ট্রাক্টরটি জব্দ করা হয়। যে মারছে দেখে ইচ্ছা করে, হেয়ার আল্লাহ, হেয়ার বিচার আমি চাই। আমার স্বপ্ন ছিল যে বোন ডাক্তার হবে। ড্রাইভারটা গাড়ি রাস্তায় এদিকে জায়গা থেকে এদিক দিয়ে গাড়িটা নিছে না, মানে আমাদের সাথে লাগাইয়া গাড়িটা আনছে। এই ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সহপাঠী সহ এলাকাবাসী। অবরোধকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এতে এক শিক্ষার্থী আহত হয়। পুলিশ আমাদের ছাত্রদের মারছে, মাথায় পাঠাইছে, পিঠে পানি ফেলাইছে। সুষ্ঠু বিচার চাই, আমরা নিরাপদ সড়ক চাই। আমরা আমাদের আর কোনো মা বোনদের জীবন হারাতে চাই না আমরা। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। বাড়ি দিতে একজনের কথা বলছে, কিন্তু এটা কে দিতে না দিতে সে আসলে কোনো কিছুই বলতে পারে নাই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার ও জেলা প্রশাসক। তার পরিবারের যে কোনো বিষয়ে আমার উপজেলা নির্বাহী বিচার, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওসি সাহেব সবাই থাকবে তার পরিবারের পাশে। যে লিঙ্ক রুটটা হবে 1 তারিখে, এই লিঙ্ক রুটটা মাহমুদার নামে হবে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চান্দিনা থানায় একটি হত্যা মামলা করেন।
শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, কুমিল্লা। প্রবাসের সময় আরো থাকছে। অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে রংপুরে বধ্যভূমিগুলো। পাকিস্তানিদের দোসরদের তালিকা প্রকাশের দাবি সচেতন মহলের। সরকারি চাকরিজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস হলেও তৈরি পোশাক শিল্প সহ বেসরকারি খাতে তা 4 মাস। শ্রমিকদের অভিযোগ, এই ছুটি দিতেও অনীহা মালিক পক্ষের, এমনকি কাজের চাপও বাড়ানো হয় বিশেষ ওই সময়ে। সরকারি বেসরকারি সব খাতে মাতৃত্বকালীন ছুটি সমান করার দাবির পক্ষে একমত শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন নাহার ভূঁইয়া। তার মতে কর্মক্ষেত্রে স্পষ্ট এই বৈষম্য দূর হওয়া উচিত। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বলছিলাম আর কি ছুটির কথা, যে আমি প্রেগনেন্ট 5 মাসের, আমি চলে যাব ঢাকা। তারপরে বললো যে ভাই ছুটি তো দেওয়া যাবে না, গেলে একবারে যাইতে হবে। তারপরে আমি একবারই এসে পড়ছি। 2013 সালে চট্টগ্রামে একটি কারখানায় কর্মরত অবস্থায় মাতৃত্বকালীন ছুটি চাওয়া ও না পাওয়ার অভিজ্ঞতা জানাচ্ছিলেন পোশাক শ্রমিক মোসাম্মদ বিলকিস। আইন মেনে মাতৃত্বকালীন ছুটি নিতে বিড়ম্বনার অভিজ্ঞতা রয়েছে অনেক পোশাক শ্রমিকের। এ সময় অতিরিক্ত কাজ করানোরও অভিযোগ রয়েছে তাদের। মেডিকেলের রিপোর্ট দেখায়, তখন বলে কি জন্য এখানে মেডিকেল রিপোর্ট করতে, তাহলে চাকরি করতে কেন এসো, এত পটাশন দিতে হবে, এত পিসকো দিতে হবে, না দিতে পারলে মানে যা আসে তাই ব্যবহার করে। আমরা যদি কিছু বলতে যাই আমরা অসুস্থ, তারা ওনারা মানে এরকম বাজে মন্তব্য করে যেটা আপনাদেরকে আমরা বুঝাইতে পারবো না। বাইরের ডাক্তার বলে যে আপনাদের 7 মাস চলে, অথচ ভিতরের ডাক্তাররা বলে আপনাদের 6 মাস চলে। তখন একটা হিজিবিজিতে পড়ে যায়, হিজিবিজিতে পড়ে গেলে তখন দেখা যায় কি আমাদের তো ছুটি পাস করে না। শ্রমিকদের কল্যাণে শ্রম আইনের সুষ্ঠু প্রয়োগের পাশাপাশি বেসরকারি খাতে কর্মরত নারীদের মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে 6 মাস করার দাবি শ্রমিক নেতাদের। পাবলিক সেক্টরের মতোই গার্মেন্ট সহ প্রাইভেট সেক্টরের নারীদের জন্য ম্যাটারনিটি ছুটি 6 মাসের বন্দোবস্ত করা হোক। আইনে চলে আসলে এটা নিয়ে কথা বলতে পারবো, এই অধিকারগুলো আদায় করতে পারবো। এটা শুধুমাত্র নারীর স্বার্থে না, আমাদের আগামী প্রজন্মের স্বার্থে এটা করা উচিত। সরকারি ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি 6 মাস ও বেসরকারি খাতের জন্য 4 মাসের যে বিধান রয়েছে তা কর্মক্ষেত্রে স্পষ্ট বৈষম্য, এমনটাই মনে করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য, যা বিলুপ্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি। সরকারি আর বেসরকারির মধ্যে একটা বৈষম্য, এটা স্পষ্ট দেখা যায় যে এই ছুটিটা বৃদ্ধি হোক, এটা আমি মনে করি সরকার আন্তরিক। শ্রমিক সংশ্লিষ্ট সবার দাবি, সরকারি বেসরকারি এভাবে বিবেচনা না করে মানুষ হিসেবে মাতৃত্বকালীন সুযোগ সুবিধা পাওয়ার অধিকার হোক বৈষম্যহীন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কোয়ার গ্রাউন্ডে চলছে সম্মিলিত সামরিক বাহিনীর 7 দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী। প্রদর্শনীতে তুলে ধরা হয় মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্ব গাথা। বর্তমান সরকারের বিগত 10 বছরের বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়ন, দেশ ও জাতি গঠনের ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের বিভিন্ন দিক। আকাশ থেকে নামছে প্যারাট্রুপার, মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে হেলিকপ্টার, কিংবা প্যারেড করে হেঁটে যাচ্ছে পদাতিক বাহিনী। দেখে মনে হতে পারে যুদ্ধের মহড়া। এমন এক আয়োজন দর্শনার্থীদের জন্য সমরাস্ত্র প্রদর্শনীতে থাকছে অত্যাধুনিক সামুদ্রিক জাহাজ, প্রতিপক্ষের আকাশে হানা দিতে প্রস্তুত যুদ্ধ বিমান, কিংবা স্থলপথে শত্রু শিবির ধ্বংস করে দেওয়া ট্যাঙ্ক, কামান, মোটর। সেনা, বিমান ও নৌবাহিনীর যৌথ এই আয়োজনে ঠাঁই পেয়েছে মুক্তিযুদ্ধকালীন সময় থেকে শুরু করে আধুনিক সব সমরাস্ত্র। অনেক কিছু দেখলাম, ভালো লাগলো। সাজোয়াদানে ঢুকলাম, বাচ্চারা বিমান বাহিনীর সম্বন্ধে ডিটেলস জানলো, নৌবাহিনীর সম্বন্ধে জানলো। যেসব আমাদের দেশ রক্ষাতে ইউজ করা হয় সেগুলো দেখার জন্য বাচ্চারা সেদেরকে ওরিয়েন্টেশন হবে। স্বাধীনতার ট্যাঙ্কগুলো বাচ্চাকে দেখাচ্ছি কিভাবে যুদ্ধ করেছে, ওকে বোঝানোর চেষ্টা করছি। অনেক ভালো, আমি কখনো এগুলো দেখিনি, টিভিতে দেখছি, আজকে প্রথম নিজের চোখে দেখলাম। আগামী 31শে মার্চ প্রতিদিন সকাল 9:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি। মহান মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে দেশে বিদেশে নানা দুর্যোগকালীন সময়ে সাফল্যের সাক্ষ্য রেখেছে এদেশের সশস্ত্র বাহিনী। সেই কৃতিত্বটুকু ফুটে তোলার পাশাপাশি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কতটা সক্ষমতা অর্জন করেছে সশস্ত্র বাহিনী, তারই উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো এই প্রদর্শনী। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। 49তম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন স্থানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন ছিল রাজধানী জুড়ে।
শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক এক কাতারে দাঁড়িয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগানে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সম্মিলিত কণ্ঠে গাওয়া জাতীয় সঙ্গীতের সঙ্গে সুর মেলান রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। স্বাধীনতা দিবস উপলক্ষে নাচ, গান, কবিতা সহ নানা আয়োজনে দিনব্যাপী মুখর শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দিবসের তাৎপর্য বিভিন্ন স্থানে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম যুদ্ধে, এটি একটি প্রেরণা ছিল। এসএসসি প্রজন্ম 2001-এর আয়োজনে রাজধানীর পরিবাগে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রায় 2 শতাধিক পথশিশু এতে অংশ নিয়ে রং তুলির আঁচড়ে তুলে ধরে জাতীয় পতাকা, স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধের ছবি। স্বাধীনতা দিবস উপলক্ষে এঁকেছি স্মৃতিশোক, এঁকেছি পতাকা, এঁকেছি জাতীয় পতাকা, এঁকেছি গাছ, এঁকেছি মানে একটা মানুষ, এঁকেছি কবির দেশ, বীরের দেশ, আমার দেশ, স্বাধীন দেশ বাংলাদেশ। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে ছিল নানা আয়োজন। সবার প্রত্যাশা স্বাধীনতার এই 48 বছরে যা অর্জন হয়েছে তার প্রেরণা বুকে ধারণ করে আরো দুর্বার গতিতে এগিয়ে যাবে লাল সবুজের প্রিয় বাংলাদেশ। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 71-এ বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সেনারা। মুক্তিকামী মানুষের ওপর তাদের অবর্ণনীয় বর্বরতার অনেক চিহ্নই আজ মুছে গেছে। রংপুরে জাতি বিদ্বেষী গণহত্যার প্রমাণবাহী বধ্যভূমিগুলো রক্ষার পাশাপাশি রাজাকার আল বদরদের তালিকা প্রকাশের দাবি সচেতন মহলের। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। রংপুরের দমদমা বধ্যভূমি। মুক্তিযুদ্ধের সময় কারামাইকেল কলেজের অধ্যাপক কালাচাঁদ রায়, তার স্ত্রী মঞ্জুশ্রী রায় সহ আরও 3 অধ্যাপককে হত্যা করে এখানে ফেলে যায় পাকিস্তানি বাহিনী। স্থানীয়রা মরদেহ মাটি চাপা দেয়। এরপর বধ্যভূমিটির দিকে ফিরেও তাকায়নি কেউ। বুদ্ধিজীবীরা নিয়ে এসে এখানে মারছে, মারিয়া তারা ওইভাবে ফেলে রাখছে। বদ্ধভূমি করে গেল, তারপরে কোনো সংস্কার নাই, কিছু নাই। আমরা হাড়ি চান্দা করিয়া বাঁশ টাস তুলিয়া এখানে ঘিরে দিয়েছিলাম, গরু বাছুর ভাঙ্গি ফেলে। এই জায়গা দেখার মতন কেউ নাই, হ্যাঁ, কেউ আসে না। ওই আসে যদি গেল আসিয়াও মানে ওটা গুরুত্ব দেয় না। দেশ স্বাধীন হওয়ার পর পেরিয়েছে 48 বছর। রংপুরের দমদমার মতো মুক্তিযুদ্ধের শোক ও গৌরবের সাক্ষী এই বধ্যভূমিগুলো নতুন প্রজন্মের জন্য সংরক্ষণের দাবি সচেতন মহলের। স্মৃতিগুলো এখন আছে, এখনো আমি জীবিত আছি, আমরা বলতে পারছি, কিন্তু এরপরে আমরা যখন থাকবো না তখন এই স্মৃতিগুলোর কথা তো আর কেউ বলতে পারবে না। অনেক জায়গায় কিন্তু বধ্যভূমির পাশে নানা রকম স্থাপনা গড়ে উঠে কিন্তু একরকম দখলদারিত্বের মধ্যেও যাচ্ছে। 2015 সালে রংপুর বিভাগের 5 জেলার 5666 জন রাজাকারের তালিকা করা হলেও তা প্রকাশ করা সম্ভব হয়নি আজও। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বধ্যভূমিগুলো সংরক্ষণ করার পাশাপাশি 71-এ মুক্তিকামী নিরীহ বাঙালিদের হত্যার পেছনে পাক সেনাদের দোসর হিসেবে যারা ভূমিকা রেখেছে সেই রাজাকার আলবদরদের চিহ্নিত করে চূড়ান্ত তালিকা প্রকাশের দাবি মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের। তালিকা হওয়া উচিত, তাদেরকে রাজনৈতিকভাবে একঘরে করা উচিত, অর্থনৈতিকভাবে একঘরে করা উচিত, তাদের পানিশমেন্ট হওয়া উচিত। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদেরকেও চিহ্নিত করে দেওয়ার দায়িত্ব কিন্তু প্রশাসনের বা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোকজনের। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বধ্যভূমিগুলো সংরক্ষণে উদ্যোগ নিয়েছে দাবি করে রাজাকারদের চূড়ান্ত তালিকা করার আশ্বাস জেলা প্রশাসকের। এটি পূর্ণাঙ্গ তালিকা নয়, তো আমরা চেষ্টা করব যাবতীয় তথ্য উপাত্তের ভিত্তিতে ভবিষ্যতে এই তালিকাটি পূর্ণাঙ্গ করার। রংপুরের নিশবেদগঞ্জ, জাফরগঞ্জ, দখিগঞ্জ, বালারখাইল, নবদিগঞ্জ, সাহেবগঞ্জ, লাহিড়ীর হাট সহ বেশ কিছু বধ্যভূমিতে হত্যাযজ্ঞ চলে 1971 সালে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। এবার প্রবাসের খবর। অর্থনৈতিকভাবে শক্তিশালী সোনার বাংলা করার প্রত্যয় ব্যক্ত হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় নিউ ইয়র্কে একযোগে কণ্ঠ মেলালেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোমবার রাতে ভিন্নধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘ বাংলাদেশ মিশন ও নিউ ইয়র্ক কনসুলেট। নিউ ইয়র্ক থেকে আর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু কিশোরদের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশনে অংশ নেন, তখন নিউ ইয়র্কের সময় সোমবার রাত 10টা।
সময় সংবাদের সরাসরি সম্প্রচার দেখে নিউ ইয়র্কের বিভিন্ন বয়সী মানুষও সেই কণ্ঠে কণ্ঠ মেলালেন, গাইলেন জাতীয় সঙ্গীত। জাতিসংঘ মিশন ও নিউ ইয়র্ক কনসুলেট আয়োজিত এই অনুষ্ঠানে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যাচ্ছে, সেই অগ্রযাত্রায় আমাদের প্রবাসী সকলকে নিয়ে আমরাও যেন শরীক হতে পারি, এই দৃঢ় প্রত্যয় আমরা আজকে ব্যক্ত করলাম। নিউ ইয়র্কের কনসাল জেনারেল জানান, প্রবাসে নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে তারা কাজ করছেন। স্বাধীনতার চেতনা, এই চেতনাকে যেন আমরা বহন করতে পারি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, এবং বঙ্গবন্ধু সোনার বাংলাকে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি নিউ ইয়র্ক এবং সারা বিশ্বে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। স্বাধীনতা দিবস নিয়ে দেশের প্রতিটি মানুষের যে আবেগ, উচ্ছ্বাস, তার কোনো অংশেই কম ছিল না এই প্রবাসে। বরং দূর থেকে দেশকে কাছে পাওয়ার যে আকাঙ্ক্ষা, তা আরও বেশি বাড়িয়ে তোলে এই প্রবাসে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বাংলাদেশের স্বাধীনতা দিবসকে বাংলাদেশ ডে হিসেবে ঘোষণা করেছে ওয়াশিংটন ডিসি। সোমবার ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার এ ঘোষণা দেন। ঘোষণাপত্রে তিনি বলেন, এই দিনে বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও মুক্তিযোদ্ধাদের বীরত্বকে স্মরণ করেন, আর তাই দিনটি উপলক্ষে বাংলাদেশের সবাইকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে 26শে মার্চ 2019কে বাংলাদেশ ডে হিসেবে ঘোষণা করেন। ঊনপঞ্চাশতম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিশ্বের বিভিন্ন দেশেও ছিল নানা আয়োজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নানা আয়োজনে কলকাতার বাংলাদেশ উপহাই কমিশনে উদযাপন করা হয়েছে বাংলাদেশের 49তম স্বাধীনতা ও জাতীয় দিবস। কলকাতার একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের কনসুলার অফিসের কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস এটা পালন করতে আমরা সবাই খুব গর্বিত এবং সম্মানিত বোধ করছি। আর কলকাতার মাটিতে করার কিন্তু একটা আলাদা তাৎপর্য রয়েছে, যেহেতু কলকাতা বা পশ্চিমবঙ্গ এটা বলা যায় বাংলাদেশের অভ্যুদয়ের সাথেই জড়িত। যথাযথ মর্যাদায় সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হয়েছে 49তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিনের শুরুতেই দূতাবাস চত্বরে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত গোলাম মসিহ। এ সময় দূতাবাসের সব কর্মকর্তা, কর্মচারী ও বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে নানা আয়োজন করা হয় কুয়েতের বাংলাদেশ দূতাবাসে। কাউন্সিলর মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত SM আবুল কালাম। স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে প্যারিসেও। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে স্পেনের মাদ্রিদে। সোমবার স্থানীয় বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদার। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার দুবাইয়ের বুর্জ খলিফায় এভাবেই লাল সবুজে জাতীয় পতাকা ডিসপ্লে প্রদর্শন করা হয়। বাংলাদেশের প্রতি সম্মান জানিয়ে এই আয়োজন বলে জানান কর্তৃপক্ষ। রায়হানুল রানা, সময় সংবাদ। সৈকতের নগরী কক্সবাজারে যাত্রা শুরু করলো কক্স কার্নিভাল নামের বিনোদন কেন্দ্র, যেখানে বেড়াতে আসা পর্যটকরা উপভোগ করতে পারবেন বৈচিত্র্যময় অনুষ্ঠান। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয় ওপেন কনসার্ট, নাচ ও ফ্যাশন শো। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজার, যা দেখার জন্য ছুটে আসে দেশি বিদেশি পর্যটকরা। তবে তাদের মুখে একটি অতৃপ্তি, কক্সবাজার সমুদ্র সৈকতে নোনা জল ছাড়া বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। তাই এটি গুছাতে পর্যটন নগরী কক্সবাজারে শুরু হয়েছে কক্স কার্নিভাল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পর্যটকদের বিনোদন দিতে চলে নৃত্য, ফ্যাশন শো, লাইভ কনসার্ট সহ নানা আয়োজন, যা দেখে মুগ্ধ পর্যটকরা। প্রতি সপ্তাহে যেন এরকম একটা অনুষ্ঠান হয়। সান্ধ্যকালীন কোনো ধরনের বিনোদনের ব্যবস্থাপনা এতদিন কক্সবাজারে ছিল না। এদের বিনোদন দেওয়ার পাশাপাশি কক্সবাজারের পর্যটন শিল্পকে বিকশিত করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছে আয়োজকরা। তবে এক্ষেত্রে সরকারি সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন তারা। বর্ষার সময় বর্ষার প্রোগ্রাম হবে, হেমন্তের সময় হেমন্তের প্রোগ্রাম হবে, শীতের সময় শীতের প্রোগ্রাম হবে। কিছু প্রতিবন্ধকতা বারবার হচ্ছে, আমি মনে করছি এই প্রতিবন্ধকতা সরকারের নিজ উদ্যোগে এগুলো প্রতিবন্ধকতাগুলো দূর করা দরকার। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের মোড়ে অবস্থান কক্স কার্নিভালের।
সান্ধ্যকালীন এই আয়োজন উপভোগ করতে জনপ্রতি পর্যটককে গুনতে হবে 300 টাকা করে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাধীনতার 49তম বর্ষে বীর শহীদদের স্মরণ, সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে নেয়ার অঙ্গীকার। শুদ্ধ সুরে দেশ ঘুরে গাওয়া হলো জাতীয় সঙ্গীত, বাংলাদেশকে এগিয়ে নেবে আজকে শিশুরাই, শিশু কিশোর সমাবেশের প্রধানমন্ত্রী। বিএনপি জামাতের কারণে ৭১ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি, অভিযোগ হানিফের। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে ক্ষমতাসীনরা, মন্তব্য মির্জা ফখরুলের। স্বাধীনতা দিবসে সম্মিলিত জাতীয় সঙ্গীতের সঙ্গে কণ্ঠ মেলালেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিরা। দুবাইয়ের বুর্জ খলিফায় বাংলাদেশের পতাকা, প্রবাসীদের নানা আয়োজন। এবং দেশে আনা হলো নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহত 2 বাংলাদেশির মরদেহ, হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242। সঙ্গেই থাকুন সময়।